হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যালার্ট এডুকেয়ার। তোমরা ইতিমধ্যেই জানো যে অ্যালার্ট এডুকেয়ার থেকে আমরা কিছু না কিছু ভিডিও পোস্ট করছি ইউটিউবে। এই ভিডিওগুলো জেনারেলি তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এবং তোমাদের নলেজ বাড়াতে হেল্প করবে। তো অ্যালার্ট এডুকেয়ার পক্ষ থেকে আমি কৌশিক সেন। আজকে আমি তোমাদের নিয়ে ডিসকাস করব হিমোগ্লোবিনের কিছু এমসিকিউ। তো এই ধরনের এমসিকিউ বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বা বিভিন্ন প্রতিযোগিতামূলক যে পরীক্ষা রয়েছে সেখান থেকে এগুলো কম্পাইল করা, এবং আমার নিজের কিছু কোশ্চেন রয়েছে এখানে, এবং কিছু টেক্সট বই থেকে নেওয়া হয়েছে কোশ্চেন। তো আজকে আমরা কিছু হিমোগ্লোবিনের উপর এমসিকিউ নিয়ে ডিসকাস করবো। তাহলে শুরু করা যাক, চলো। তাহলে প্রথম কোশ্চেন হচ্ছে, ইচ মলিকুল অফ হিম কম্বাইন্স উইথ হাউ মাচ মলিকুল অফ গ্লোবিন। তার মানে বলছে যে এখানে প্রত্যেকটা হিম কম্বাইন্স উইথ হাউ মাচ মলিকুল অফ গ্লোবিন, অর্থাৎ প্রত্যেকটি হিম কতগুলি গ্লোবিন চেনের সঙ্গে অ্যাটাচ হয়। আমরা জানি হিমোগ্লোবিন যে স্ট্রাকচার, যদি আমরা অ্যাডাল্ট হিমোগ্লোবিনের বিভিন্ন রকম ভাগ রয়েছে, তো আমরা যদি অ্যাডাল্ট হিমোগ্লোবিনের কথা দেখি তাহলে সেখানে দুটো আলফা চেন এবং দুটো বিটা চেন রয়েছে, যেমনটা পিকচারে দেখানো রয়েছে। তাহলে হিমোগ্লোবিনে যদি অ্যাডাল্ট হিমোগ্লোবিন হয়, আমি অ্যাডাল্ট হিমোগ্লোবিন দিয়েই বলছি, তাহলে এখানে দুটি আলফা চেন এবং দুটি বিটা চেন থাকে। এবং যদি সেটা ফিটাল হয় তাহলে সেটা দুটো আলফা দুটো গামা। আর যদি সেটা AGV A2 হয় তাহলে সেখানে দুটি আলফা এবং দুটি ডেল্টা চেন থাকে। তাহলে কোশ্চেনটা ভালো করে পড়তে হবে এবং কোশ্চেনটা ভালো করে বুঝতে হবে কি অর্থ বলতে চাইছে। ইচ মলিকুলস অফ হিম, তাহলে এইটা হচ্ছে হিম। তো দিস ইয়েলো পোর্শন ইজ কল্ড হিম। আমরা জানি যে হিম একটি আয়রন কন্টেনিং ক্রোমোজেনিক সাবস্টেন্সেস, যেটা হিমোগ্লোবিনের মধ্যে থাকে এবং যেটা অক্সিজেন ক্যারি করতে হেল্প করে। তো এখানে আমি একটা হিমের যে স্ট্রাকচার, সেই হিমের স্ট্রাকচার দিয়ে এখানে বলেছি, দিস ইজ দ্য স্ট্রাকচার অফ হিম। হিম কি দিয়ে তৈরি হয়? একটি আয়রন দিয়ে তৈরি হয় এবং চারটি পাইরোল রিং থাকে। তো এই চারটি যে পাইরোল রিং, এটাকে বলা হয় প্রোটোপরফাইরিন রিং। এবং একটি আয়রন এবং একটি প্রোটোপরফাইরিন রিং দিয়ে তৈরি হয়, বা চারটি পাইরোল রিং থাকে। তো আর তাহলে একটি যে হিম, সেটি কটি গ্লোবিন চেনের সঙ্গে যুক্ত? তাহলে আমরা দেখতে পাচ্ছি, এটি যদি একটি আলফা চেন হয়, আমি একটু আলফা চেন ড্র করে দেখাচ্ছি। তাহলে এটি যদি একটি আলফা চেন হয়, তাহলে এই আলফা চেন একটি মাত্র হিম মলিকুলের সঙ্গে যুক্ত থাকে। তাহলে চারটি গ্লোবিন চেন, দুটো আলফা দুটো বিটা এবং চারটি হিম চেন, প্রত্যেকটি গ্লোবিনের সঙ্গে একটি করে হিম অ্যাটাচ থাকে। তাহলে আমার এখানে যে কারেক্ট অ্যান্সার সেটা হবে, ইচ মলিকুল অফ হিম কম্বাইন্স উইথ ওয়ান মলিকুল অফ গ্লোবিউলিন। অর্থাৎ ইচ মলিকুল অফ হিম, দিস ইজ দ্য হিম, combines with one molecule of globulin chain. Now move to the next question. Which of the following form of iron is present in heme? অর্থাৎ হিমের মধ্যে যে আয়রনটি রয়েছে সেই আয়রনটি কি স্টেটে থাকে? অর্থাৎ সেটি ফেরাস স্টেটে থাকে না ফেরিক স্টেটে থাকে? আমরা জানি যে আয়রনের দুটি স্টেট, একটি হলো ফেরিক স্টেট আর একটি হলো ফেরাস স্টেট। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, হিম স্ট্রাকচার থেকে দেখতে পাচ্ছি যে যে আয়রনটি রয়েছে এই আয়রনটি এখানে থাকে ফেরাস ফর্মে থাকে, ফেরাস Fe++ থাকে। when the hemoglobin is subjected to oxidation, তখন কি হয়? তখন এই ফেরাসটা it will be converted to ferric form, যেটাকে আমরা বলি মেট হিমোগ্লোবিন। তাহলে যদি হিমোগ্লোবিন নর্মাল থাকে তখন আয়রনটা সেখানে ফেরাস হিসেবে থাকে, তাহলে এটা কারেক্ট হবে ফেরাস। আর যখন হিমোগ্লোবিন ইজ সাবজেক্টেড টু অক্সিডেশন, যখন হিমোগ্লোবিনে অক্সিডেশন হয়, হিমোগ্লোবিন অক্সিডেশন কোন সময় হয়? যখন আমাদের বডিতে অক্সিডেটিভ স্ট্রেস ইনক্রিজ করে। এই অক্সিডেটিভ স্ট্রেস ইনক্রিজ করলে হিমোগ্লোবিন অক্সিডাইজড হয়ে যায়, যেটাকে বলা হয় মেট হিমোগ্লোবিন। নেক্সট কোশ্চেন, মলিকুলার ওয়েট অফ হিমোগ্লোবিন ইজ অ্যাবাউট 680 68,000, 58,600, 800 এবং 7,800 ডাল্টন। তাহলে এখানে কারেক্ট আনসার হবে, হিমোগ্লোবিনের যে মলিকুলার ওয়েট, সেই মলিকুলার ওয়েট ইজ 68,000 বা 68,000। হাউ মাচ অফ হিমোগ্লোবিন ইজ প্রেজেন্ট ইন প্লাজমা? আমরা হিমোগ্লোবিনের নর্মাল রেঞ্জ সম্বন্ধে জানি, এবং হিমোগ্লোবিনটি কোথায় থাকে না? আরবিসির মধ্যে থাকে। কিন্তু আমরা জানি যে প্রত্যেক দিন আমাদের হিমোলাইসিস হয়,
হিমোগ্লোবিন লস্ট হয় এবং কিছু হিমোগ্লোবিন, তাহলে আমাদের হিমোগ্লোবিন ফ্রি হিমোগ্লোবিন প্লাজমার মধ্যে খুব সামান্য ভেরি ভেরি লেস অ্যামাউন্ট অর নেগলিজেবল অ্যামাউন্টে প্রেজেন্ট থাকে। সেই অ্যামাউন্টটা কত? সেই অ্যামাউন্টটা হচ্ছে, এখানে 4টি অপশন রয়েছে, 3 মিলিগ্রাম পার্সেন্ট, 3 গ্রাম পার্সেন্ট, 4.8 মিলিগ্রাম পার্সেন্ট এবং 4.8 গ্রাম পার্সেন্ট। খুব সামান্য পরিমাণ, দ্যাট ইজ দ্য, আমি বলছি এটা কিন্তু নেগলিজেবল অ্যামাউন্ট, নট সিগনিফিকেন্ট অ্যামাউন্ট। এটার অ্যান্সার হবে 3 মিলিগ্রাম পার্সেন্ট। 3 মিলিগ্রাম পার্সেন্ট এই কথাটির অর্থ বা এই কথাটির মানেটা কি? মানেটা হচ্ছে প্রত্যেক 100 ml ব্লাডে বা প্রত্যেক 100 ml প্লাজমাতে আমার মাত্র 3 মিলিগ্রাম হিমোগ্লোবিন প্রেজেন্ট থাকে, এবং এই হিমোগ্লোবিনটা কিন্তু অবশ্যই ফ্রি হিমোগ্লোবিন, এবং এটা কিন্তু কোনো হার্মফুল নয়, এটা নর্মালি থাকে। কারণ আমরা জানি যে প্রত্যেক দিন আমাদের হিমোগ্লোবিনের ডিগ্রেডেশন হয় এবং হিমোগ্লোবিনের ডিস্ট্রাকশন বা আরবিসি ডিস্ট্রাকশন হয়, এবং কিছুটা পরিমাণ ফ্রি হিমোগ্লোবিন আমাদের ব্লাডের মধ্যে চলে আসে। এবং এছাড়াও খুব সামান্য পরিমাণে আমাদের কিন্তু প্রতিদিন বা রেগুলারলি আমাদের ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিসও হয়। সেই ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিসের জন্য খুব সামান্য পরিমাণ, যদিও সেই ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস কিন্তু নট সিগনিফিকেন্ট ইন কেস অফ নর্মাল পারসন। নাও, question number 5. Free hemoglobin in plasma leads to increased hemolysis, increased venous pressure, decreased arterial pressure, increased osmotic pressure. তাহলে ফ্রি হিমোগ্লোবিন ইন প্লাজমা, তাহলে হিমোগ্লোবিন ইজ এ প্রোটিন, তাহলে হিমোগ্লোবিন ইজ এ প্রোটিন, তাহলে হিমোগ্লোবিন যদি প্রোটিন হয়, তাহলে এই হিমোগ্লোবিন প্রোটিন মানে হচ্ছে এটা হচ্ছে অসমোটিক্যালি অ্যাক্টিভ। আমরা দেখেছি যে আমাদের ব্লাডের যে অসমোলারিটি বা ব্লাডের যে অসমোটিক প্রেশার, সেটা কার উপর ডিপেন্ড করে? যদি আমরা ব্লাড দেখি, তাহলে আমাদের ব্লাডের অসমোটিক প্রেশার ডিপেন্ড করে বিভিন্ন রকম ইলেকট্রোলাইট, বিভিন্ন রকম প্রোটিন মানে অ্যালবুমিন এবং গ্লুকোজ। এই 3টি জিনিসের উপর বেসিক্যালি আমাদের ব্লাডের যে অসমোলারিটি বা অসমোটিক প্রেশার ডিপেন্ড করে। তাহলে যখনই কোনো একটা ব্লাডের মধ্যে যদি কোনো কারণে প্রোটিনের পরিমাণ বেড়ে যায়, প্রোটিনের পরিমাণ কেন বাড়ছে? কারণ হিমোগ্লোবিন আরবিসি লাইসিস হওয়ার ফলে বেরিয়ে আসছে, এবং যার জন্য কি হচ্ছে, আমাদের এখানে যেহেতু হিমোগ্লোবিন প্রোটিন বেড়ে যাচ্ছে, সেহেতু এখানে আমাদের অসমোটিক প্রেশার বেড়ে যাচ্ছে, অর্থাৎ ব্লাডের অসমোলারিটি ইনক্রিজ করছে। সুতরাং কারেক্ট অ্যান্সার হবে ইনক্রিজ অসমোটিক প্রেশার। নাও মুভ টু দ্য question number 6. How much approximate amount of hemoglobin present in circulating blood? কোশ্চেনটার মানে প্রথমে বুঝতে হবে, মানে টোটাল হিমোগ্লোবিনের কন্টেন্ট জানতে চাইছে, অ্যাপ্রক্সিমেট অ্যামাউন্টে কতটা আমাদের টোটাল যে কন্টেন্ট সেটা থাকে সেটা জানতে চাইছে। একটু ক্যালকুলেশন করা যাক ব্যাপারটা নিয়ে। প্রথমে অপশন গুলো দেখে নেওয়া যাক। প্রথমে অপশন আছে 0.8 গ্রাম, বি অপশন হচ্ছে 80 গ্রামস, অপশন সি 800 মিলিগ্রাম, অপশন ডি 800 গ্রামস। তাহলে একটু ক্যালকুলেশন করে দেখা যাক যে টোটাল হিমোগ্লোবিন কন্টেন্ট কত রয়েছে, এবং অবশ্যই সেটা নর্মাল হিসাবে আমরা ক্যালকুলেট করবো। তো মেল পার্সনের যে হিমোগ্লোবিনের নর্মাল রেঞ্জ আমরা কত জানি? একটু মেলের যে হিমোগ্লোবিনের নর্মাল রেঞ্জ সেটা অ্যাপ্রক্সিমেটলি 14 to 17 গ্রাম পার ডিএল এবং 14 to 17 গ্রাম পার ডিএল, এবং যদি ফিমেল হয় সেক্ষেত্রে নর্মাল রেঞ্জ হচ্ছে 12 to 15 গ্রাম পার ডিএল। তাহলে আমরা যদি মোটামুটি এটার একটা যদি অ্যাভারেজ করি, তাহলে আমরা এই হিমোগ্লোবিনটা পাচ্ছি একটা অ্যাভারেজ, অন অ্যান অ্যাভারেজ আমরা পাচ্ছি ওই প্রায় মোটামুটি ধরে নাও 15 to 16 গ্রাম মতো, 15 to 16 গ্রাম হিমোগ্লোবিন আমরা অন অ্যাভারেজ পাচ্ছি। তাহলে এই 15 to 60 গ্রাম হিমোগ্লোবিন এটা কত এমএল ব্লাডে থাকছে না, এটা 100 ml পার 100 ml ব্লাডে প্রেজেন্ট রয়েছে, বা 1 ডেসিলিটার অফ ব্লাডে প্রেজেন্ট রয়েছে। তাহলে আমরা খুব সহজেই বলতে পারি যে আমাদের 1 লিটার ব্লাডে তাতে কতটা হিমোগ্লোবিন প্রেজেন্ট রয়েছে। তাহলে 1 লিটার ব্লাডে আমরা যদি 1 লিটার কনসিডার করি, তার মানে এখানে আমাদের টোটাল 150 থেকে 160 গ্রাম হিমোগ্লোবিন প্রেজেন্ট রয়েছে, যদি আমরা এটা 1 লিটার ব্লাডে দেখি। তাহলে আমাদের টোটাল যে ব্লাড কন্টেন্ট সেটা হচ্ছে 5 লিটার। তাহলে 5 লিটারে কতটা থাকবে? 750 to 800 গ্রামস। তাহলে আমরা একটা অ্যাপ্রক্সিমেট বললাম, এটা কিন্তু নট এক্সাক্ট, এটা একটা অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশন করলাম। তাহলে এখান থেকে আমরা দেখছি যে একজন নর্মাল
নর্মাল পার্সনের ক্ষেত্রে তাদের যে ব্লাডে যে নর্মাল ভ্যালু বা টোটাল হিমোগ্লোবিন কন্টেন্ট সেটা হচ্ছে অ্যারাউন্ড ওই 750 থেকে 800 এর মধ্যে একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু আমরা পেলাম। তাহলে আমার এখানে কারেক্ট আনসার হবে 800 গ্রামস এবং এটা কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার ডি। পরের কোশ্চেন দেখে নেওয়া যাক। পরের কোশ্চেন খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন, বলছে হিমোগ্লোবিন A1 is composed of 2 alpha and 1 beta chain, 2 alpha and 2 beta chain, 1 alpha and 2 beta chain, 2 alpha and 4 beta chain। এবার কথা হচ্ছে হোয়াট ইজ A1 হিমোগ্লোবিন। তো আমরা একটু যদি হিমোগ্লোবিনের একটু ক্লাসিফিকেশনটা যদি দেখি, হিমোগ্লোবিনের অনেক ধরনের ভ্যারিয়েন্টস রয়েছে। 3 ধরনের নর্মাল হিমোগ্লোবিনের ভ্যারিয়েন্টস থাকে। একটি হচ্ছে হিমোগ্লোবিন এ, দ্বিতীয়টি হচ্ছে হিমোগ্লোবিন A2 এবং তৃতীয়টি হচ্ছে হিমোগ্লোবিন এফ এবং তার পাশাপাশি প্রত্যেকটি হিমোগ্লোবিনের যে নর্মাল পার্সেন্টেজ বা নর্মাল কন্টেন্ট সেটা দেওয়া রয়েছে। এবার আমরা যদি এই হিমোগ্লোবিনটাকে দেখি, আমরা যদি অ্যাডাল্ট হিমোগ্লোবিনকে দেখি, এ ফর অ্যাডাল্ট, এই হিমোগ্লোবিন আমাদের বডিতে 90 থেকে 95% পর্যন্ত থাকতে পারে। সব থেকে প্রাইম এবং সব থেকে প্রিডমিনেন্টলি ফাউন্ড হিমোগ্লোবিন দ্যাট ইজ প্রেজেন্ট ইন আওয়ার ব্লাড। এবার এই অ্যাডাল্ট হিমোগ্লোবিনকে আমরা আবার দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে নন গ্লাইকেটেড আর একটা হচ্ছে গ্লাইকেটেড। তাহলে গ্লাইকেটেড হিমোগ্লোবিন মানে কি? গ্লাইকেটেড হিমোগ্লোবিন মানে যখন হিমোগ্লোবিনের সঙ্গে গ্লুকোজ যুক্ত হয় বা গ্লাইকেশন হয় তখন তাকে আমরা বলি গ্লাইকেটেড হিমোগ্লোবিন। তো এই গ্লাইকেটেড হিমোগ্লোবিনকে আমরা HbA1 দিয়ে এক্সপ্রেস করে থাকি। তাহলে গ্লাইকেটেড হিমোগ্লোবিন ইজ নাথিং বাট ইট ইজ এ ডেরিভেটিভ অফ হিমোগ্লোবিন এ। হিমোগ্লোবিন এ এর মধ্যে যে বিটা চেন রয়েছে সেই বিটা চেনের সঙ্গে যখন গ্লুকোজ যুক্ত হয় তখন তাকে আমরা বলি গ্লাইকেটেড হিমোগ্লোবিন। ফলে হিমোগ্লোবিন A1 ইজ নাথিং বাট এ ভ্যারিয়েন্স অফ হিমোগ্লোবিন এ। তাহলে হিমোগ্লোবিনে আমরা কি জানি? হিমোগ্লোবিনে আমরা জানি যে দুটি আলফা চেন থাকে এবং দুটি বিটা চেন প্রেজেন্ট থাকে। তাহলে স্বাভাবিকভাবেই গ্লাইকেটেড হিমোগ্লোবিনে, আবার গ্লাইকেটেড হিমোগ্লোবিনের ভাগগুলো নিয়ে আমি ডিটেলসে বলছি না, আমি জাস্ট গ্লাইকেটেড হিমোগ্লোবিনের কথা বলছি। এবার অনেক রকম ভাগ রয়েছে তার, হিমোগ্লোবিন A1 এ, হিমোগ্লোবিন A1 বি এবং হিমোগ্লোবিন A1 সি। তার মধ্যে হিমোগ্লোবিন A1 সি ইজ দ্য প্রমিনেন্ট ওয়ান। তো এবার কোশ্চেনটা কি বলেছিল? কোশ্চেনটা বলেছিল যে হিমোগ্লোবিন A1 কম্পোজড অফ, হিমোগ্লোবিন A1 মানে অ্যাডাল্ট হিমোগ্লোবিন। তাহলে গ্লাইকেটেড হিমোগ্লোবিন মানে হচ্ছে অ্যাডাল্ট হিমোগ্লোবিন, কারণ HbA2 বা F এর সঙ্গে কিন্তু কোনো গ্লাইকেশন হয় না। সুতরাং এখানে আমাদের কারেক্ট আনসার কোনটা হবে? দুটো আলফা এবং দুটো বিটা গ্লোবিন চেন থাকে, সুতরাং 7 বি এটা হলো আমাদের কারেক্ট আনসার। Which of the following hemoglobin is composed of 2 alpha and 2 delta chain? Hemoglobin A1, hemoglobin A2, hemoglobin S এবং hemoglobin E। তাহলে চারটি অপশন রয়েছে। তাহলে আমরা একটু আগে যেটা দেখলাম যে এখানে আরো দু ধরনের হিমোগ্লোবিন থাকে, একটি হচ্ছে হিমোগ্লোবিন A2 এবং একটি হচ্ছে হিমোগ্লোবিন F। তাহলে এখানে হিমোগ্লোবিন A2 যেটা, সেখানে দুটি আলফা চেন এবং দুটি ডেল্টা চেন থাকে। দিস ইজ দ্য ডেল্টা চেন, দিস ইজ দ্য ডেল্টা চেন। আর এফ যদি হয়, হিমোগ্লোবিন এফ যদি হয়, তাহলে দুটি আলফা চেন এবং দুটি গামা চেন থাকে। তাহলে প্রত্যেকটি হিমোগ্লোবিনের মধ্যে আলফা চেন কিন্তু কমন। হিমোগ্লোবিন এ হোক, হিমোগ্লোবিন A2 হোক বা হিমোগ্লোবিন এফ হোক, আলফা চেন ইজ কমন। কিন্তু অপর যে দুটি চেন, সেটি হিমোগ্লোবিন এ হলে বিটা চেন হবে, হিমোগ্লোবিন A2 হলে সেটি ডেল্টা চেন হবে এবং হিমোগ্লোবিন এফ হলে সেটি গামা চেন হবে। এটা কিভাবে মনে রাখবে? দেখো, এরম ভাবে মনে রাখতে পারো যে এফ এর পর জি, হিমোগ্লোবিন এফ মানে এফ এর পর হচ্ছে জি, জি মানে হচ্ছে গামা, জি ফর গামা। আর যেটা A2 রয়েছে সেটা ডেল্টা হবে। তাহলে এফ জি মনে রাখলে আমরা মনে রাখতে চাই, তাহলে হিমোগ্লোবিন এফ মানে হচ্ছে গামা চেন। তো যাই হোক, আমাদের এখানে যে কারেক্ট অ্যান্সার বলছে যে দুটো আলফা চেন এবং দুটো ডেল্টা চেন রয়েছে, দুটো আলফা চেন এবং দুটো ডেল্টা চেন থাকে হিমোগ্লোবিন A2 তে। তাহলে এখানে এটা হবে কারেক্ট অ্যান্সার। নাও মুভ টু দা কোশ্চেন নাম্বার 9। Which of the following hemoglobin is present in largest amount? Hemoglobin A1, hemoglobin A2, hemoglobin F এবং hemoglobin E। তাহলে আমরা প্রথমে দেখবো যে A2 যেটা, হিমোগ্লোবিন A2 কত পার্সেন্ট থাকে, এটা পার্সেন্টেজ যদি আমরা দেখি, হিমোগ্লোবিন A2 পার্সেন্টেজ হচ্ছে লেস দেন 3.5%। আর ফিটাল হিমোগ্লোবিনের যে নর্মাল পার্সেন্টেজ সেটা হচ্ছে 0.2 থেকে 1%, অর এটাকে আমরা বলতে পারি লেস দেন 1%। কিন্তু গ্লাইকেটেড হিমোগ্লোবিন অ্যাপ্রক্সিমেটলি 5.7%-এর সামান্য বেশি থাকে। গ্লাইকেটেড হিমোগ্লোবিনের যে পার্সেন্টেজ, দিস ইজ দ্য গ্লাইকেটেড হিমোগ্লোবিন দ্যাট ইজ ডিনোটেড বাই HbA1। এটা অ্যাপ্রক্সিমেটলি নর্মাল ক্ষেত্রে
অ্যাবনর্মাল ক্ষেত্রে আমরা জানি যে HbA1c এর ভ্যালু বাড়ে। অ্যাকচুয়ালি এই HbA1 এর মধ্যে 3টে ফ্র্যাকশন থাকে, 3টে ফ্র্যাকশনের মধ্যে HbA1c এটাই হচ্ছে প্রিডমিনেন্ট। এবং নরমাল ক্ষেত্রে এর যা ভ্যালু, HbA1c এর যে ভ্যালু, সেটা হচ্ছে আমরা জানি যে অ্যাপ্রক্সিমেটলি 5.7% আপ টু 5.7% হয়ে থাকে। 5.7% এর উপরে হয়ে গেলে তখন সেটাকে আমরা বলি টুয়ার্ডস দ্য ডায়াবেটিক কন্ডিশন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে HbA1 এর যে ভ্যালু সেটা কিন্তু HbA2 বা HbF এর থেকে বেশি। সুতরাং এই কোশ্চেনের অপশন হবে অ্যান্সার, কারেক্ট যে অ্যান্সার সেটা হবে হিমোগ্লোবিন A1, কারণ হিমোগ্লোবিন A1 এটা থাকে আপ টু, আমি 5.7% বলছি এখানে। A2 থাকে লেস দেন 3.5%, মানে 5.7 এর অবশ্যই কম, এবং F থাকে 1%। এবং হিমোগ্লোবিন ই হচ্ছে একটি আমরা এটাকে বলতে পারি এক ধরনের জেনেটিক ডিসঅর্ডার বা হিমোগ্লোবিনোপ্যাথি। এই হিমোগ্লোবিনোপ্যাথি সেটা আলাদা ব্যাপার, হিমোগ্লোবিনোপ্যাথি নিয়ে এখানে আমাদের ডিসকাস করতে দিচ্ছে না, এখানে আমাদের নর্মাল কন্ডিশন জানতে চাইছে। সুতরাং হিমোগ্লোবিন ই আমাদের নর্মাল কন্ডিশনে অ্যাবসেন্ট থাকে। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হলো হিমোগ্লোবিন A1। Question number 10. Fetal hemoglobin is present in body is up to how much percentage in adult? Fetal hemoglobin আমাদের যে অ্যাডাল্ট পার্সন সেখানে কিন্তু 1% আপ টু থাকতে পারে। নাও কোশ্চেন নাম্বার 11. Which of the following hemoglobin are the fetal life hemoglobin? এখানে 4টি অপশন দেওয়া আছে। কি কি অপশন দেওয়া আছে? GOAR1, GOAR2, পোর্টল্যান্ড হিমোগ্লোবিন এবং অল অফ দ্য অ্যাবভ। এবার আমরা এই হিমোগ্লোবিনের ব্যাপারে সেরকম কোনো আইডিয়া বা সেরকম কোনো নলেজ হয়তো আমাদের নেই। তো নর্মালি আমরা জানি কি ফিটাল হিমোগ্লোবিন ইজ দ্য প্রাইম হিমোগ্লোবিন দ্যাট ইজ প্রেজেন্ট ইজ এমব্রায়ো। কিন্তু আমরা যদি একটু ব্যাকে যাই, একটু যদি আমরা হিমাটোপয়েসিস চ্যাপ্টারের দিকে চলে আসি, আমরা দেখেছি যে ইন্ট্রা ইউটেরাল লাইফে 3rd উইক থেকে হিমাটোপয়েসিস স্টার্ট হয়, এবং ফিটাল হিমোগ্লোবিন কিন্তু ইন্ট্রা ইউটেরাল লাইফের 6th উইক থেকে শুরু হয়। তাহলে কি বললাম? আমাদের হিমাটোপয়েসিস, আমাদের যে হিমাটোপয়েসিস স্টার্ট হচ্ছে 3rd উইক থেকে, 3rd উইক অফ ইন্ট্রা ইউটেরাইন লাইফ। এমব্রায়োর বয়স যখন 3rd উইক, ঠিক সেই সময় থেকে হিমাটোপয়েসিস শুরু হয়। এবার যদি দেখি আমরা হিমাটোপয়েসিস কোথায় শুরু হয়, না হিমাটোপয়েসিস শুরু হয় ইয়ক স্যাকের মধ্যে, ইয়ক স্যাক। তাহলে ইয়ক স্যাকের মধ্যে হিমাটোপয়েসিস স্টার্ট হলো। এবং জেনারেশন অফ ফিটাল হিমোগ্লোবিন, তাহলে ফিটাল হিমোগ্লোবিন ফরমেশন কখন থেকে হয়? ফিটাল হিমোগ্লোবিন ফরমেশন হয় 6th উইক থেকে, অর্থাৎ একটি ভ্রূণের 6 সপ্তাহ বয়স থেকে তার ফিটাল হিমোগ্লোবিন শুরু হয়। কিন্তু এই ফিটাল হিমোগ্লোবিন তৈরি হওয়ার আগে যখন হিমাটোপয়েসিস শুরু হচ্ছে, অর্থাৎ 3rd উইক থেকে যখন হিমাটোপয়েসিস শুরু হয়, ঠিক সেখানে কিন্তু এক ধরনের হিমোগ্লোবিন তৈরি হয়, যেই হিমোগ্লোবিন গুলোকে বলা হয় অ্যাকচুয়ালি এমব্রায়োনিক হিমোগ্লোবিন। এমব্রায়োনিক হিমোগ্লোবিন, তাহলে এমব্রায়োনিক হিমোগ্লোবিন ইজ এ ফর্ম অফ হিমোগ্লোবিন that is different from fetal hemoglobin or adult hemoglobin or HbA2 hemoglobin that is produced when the age of the embryo is 3rd week. এবং এই হিমাটোপয়েসিস 3rd উইক থেকে 6th উইক পর্যন্ত চলতে থাকে, এবং এই ধরনের হিমোগ্লোবিন ফর্মেশনটা মেইনলি হয় ইয়ক স্যাকের মধ্যে। দিস ইজ দ্য পোর্শন when embryonic hemoglobin evolves at the 3rd week. এবং এই যে হিমোগ্লোবিন গুলো রয়েছে, 4 রকমের হিমোগ্লোবিন আমরা দেখতে পাই। এই 4 রকমের হিমোগ্লোবিনের মধ্যে কোনটা কোনটা ইম্পর্টেন্ট ভালো করে দেখে নাও। হিমোগ্লোবিন GOAR1, হিমোগ্লোবিন GOAR2, পোর্টল্যান্ড হিমোগ্লোবিন 1, হিমোগ্লোবিন পোর্টল্যান্ড 1 এবং হিমোগ্লোবিন পোর্টল্যান্ড 2। এবং এদের স্ট্রাকচার কিন্তু ফিটাল হিমোগ্লোবিনের থেকে আলাদা। তো এখানে দেখো, যদি আমরা দেখি হিমোগ্লোবিন GOAR1, এই হিমোগ্লোবিন GOAR1 এটা হচ্ছে প্রাইমারি এমব্রায়োনিক হিমোগ্লোবিন। এটা কিন্তু একদম প্রাইমারি, অর্থাৎ 4 রকম হিমোগ্লোবিনের মধ্যে এই
হিমোগ্লোবিন গুয়ার 1 হিমোগ্লোবিনটা কিন্তু সব থেকে বেশি পরিমাণে প্রেজেন্ট থাকে। কখন প্রেজেন্ট থাকে? একদম এমব্রায়োনিক লাইফের একদম প্রিমিটিভ স্টেজে। এবং যখনই 6 সপ্তাহ থেকে ফিটাল হিমোগ্লোবিন তৈরি হওয়া শুরু হয়, তখন কিন্তু এগুলো আস্তে 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 কি হয়, এগুলোর সিনথেসিস কিন্তু আস্তে 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 কমে যায়। তো এখানে দেখো, যদি আমরা দেখি যে হিমোগ্লোবিন গুয়ার 1 এর কথা যদি ধরি আমি, তাহলে এখানে দেখো এর স্ট্রাকচার কিন্তু একটু ভিন্ন। এই হিমোগ্লোবিন গুয়ার 1 দুটি এপসিলন চেন এবং দুটি জিটা চেন দিয়ে তৈরি হয়। অর্থাৎ হিমোগ্লোবিন গুয়ার 1 দুটি জিটা চেন এবং দুটি এপসিলন চেন দিয়ে বা গ্লোবিউলিন চেন দিয়ে তৈরি হয়। আবার যদি আমরা গুয়ার 2 এর কথা দেখি, তাহলে এখানে দুটি আলফা চেন থাকে এবং দুটি এপসিলন চেন থাকে। আবার যদি হিমোগ্লোবিন পোর্টল্যান্ড 1 দেখি, এখানে দুটি গামা চেন এবং দুটি জিটা চেন। দিস ইজ কল্ড জিটা চেন। জিটা চেন ইজ, জিটা মিন্স, তোমরা জানো যে জিটা পোটেনশিয়াল, জিটা চেন। এবং হিমোগ্লোবিন পোর্টল্যান্ড 2 এটা কি দিয়ে তৈরি হয়? হিমোগ্লোবিন পোর্টল্যান্ড 2 তৈরি হয় দুটি বিটা চেন এবং দুটি জিটা চেন দিয়ে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সবগুলোই হচ্ছে ফিটাল লাইফে প্রেজেন্ট থাকে, গুয়ার 1, গুয়ার 2 এবং পোর্টল্যান্ড হিমোগ্লোবিন। তাহলে আমরা বুঝতে পারলাম যে 3টি হিমোগ্লোবিনই প্রেজেন্ট থাকে, সুতরাং এখানে অপশন হবে অল অফ দ্য অ্যাবভ। নাও মুভ টু দ্য সেকেন্ড কোশ্চেন, number 12 question. In hemoglobin A, 6th glutamic acid replaced by valine, 6th glutamic acid replaced by lysine, 121th glutamic acid replaced by glutamine, or 26th glutamic acid is replaced by lysine. তো হিমোগ্লোবিন এস এটা এমন ধরনের হিমোগ্লোবিন যেটা কিনা এক ধরনের জেনেটিক ডিসঅর্ডার, যেখানে কি হয়, একটি হিমোগ্লোবিনের যে বিটা চেন রয়েছে, হিমোগ্লোবিনের যে বিটা চেন রয়েছে, সেই বিটা চেনের 6 নম্বর পজিশনে যে গ্লুটামিক অ্যাসিড রয়েছে, this glutamic acid is replaced by another amino acid that is called valine. তাহলে একটি হিমোগ্লোবিনের স্ট্রাকচার আমি আগেই দেখিয়েছি, হিমোগ্লোবিনের স্ট্রাকচার আমি রিপিট করছি না। তো এটি যদি একটি হিমোগ্লোবিনের বিটা চেন হয়, বিটা গ্লোবিলিন চেন হয়, তাহলে এই বিটা গ্লোবিলিন চেনে আমরা জানি এখানে বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্স থাকে, 1, 2, 3, 4, 5, 6। তো এই 6 নম্বর যে সিকোয়েন্স রয়েছে বা 6 নম্বর পজিশনে যে অ্যামাইনো অ্যাসিডটি রয়েছে, ধরো এখানে যে অ্যামাইনো অ্যাসিডটি রয়েছে সেটি অ্যাকচুয়ালি থাকে হচ্ছে গ্লুটামিক অ্যাসিড। বাট when this glutamic acid is replaced by valine, যদি এই গ্লুটামিক অ্যাসিড ভ্যালিন দ্বারা রিপ্লেস হয়ে যায়, this is glutamic acid. Now the second condition forms like that. কি হলো এখানে? গ্লুটামিক অ্যাসিড রিপ্লেসড হয়ে গেল। Now glutamic acid is replaced by valine. একই রকম ভাবে এখানে 1, 2, 3, 4, 5, 6, এই 6 নম্বর পজিশনে গ্লুটামিক অ্যাসিড রিপ্লেসড হয়ে গিয়ে এখানে চলে এলো valine. Now this hemoglobin is called hemoglobin S. Hemoglobin S is related to sickle cell or sickle cell anemia. তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হলো 6 glutamic acid is replaced by valine, অর্থাৎ 12 এর A হলো কারেক্ট অ্যান্সার। Now move to the next question, question number 13. Oxyhemoglobin and deoxyhemoglobin are the types of hemoglobin, hemoglobin derivatives, hemoglobin variants, abnormal hemoglobin. এখানে অক্সিহিমোগ্লোবিন এবং কার্বক্সিহিমোগ্লোবিন বা অক্সিহিমোগ্লোবিন বা ডিঅক্সিহিমোগ্লোবিন, what is oxyhemoglobin? Oxyhemoglobin is denoted by HbO2. HbO2 মানে কি? HbO2 মানে হচ্ছে যখন অ্যাডাল্ট হিমোগ্লোবিনের সঙ্গে অক্সিজেন কম্বাইন হয় তখন তাকে বলে অক্সিহিমোগ্লোবিন। Now what is types of hemoglobin? Types of hemoglobin আমি আগেই বললাম, টাইপস অফ হিমোগ্লোবিন টোটাল 3 ধরনের হিমোগ্লোবিন হয়। অ্যাডাল্ট হিমোগ্লোবিন, অ্যাডাল্ট হিমোগ্লোবিনের মধ্যে আমরা গ্লাইকেটেড, নন গ্লাইকেটেড দেখেছি, এই যে এরকম দেখেছি। আবার হিমোগ্লোবিন A2 দেখেছি এবং হিমোগ্লোবিন F দেখেছি। তাহলে হিমোগ্লোবিন A, হিমোগ্লোবিন A2, হিমোগ্লোবিন F, দে আর টাইপস অফ হিমোগ্লোবিন। বাট যদি আমরা বলি HbA1,
HbA1 is the derivative of adult hemoglobin। কারণ নর্মাল যে হিমোগ্লোবিন সেটা কিন্তু নর্মালি রয়েছে, সেটা কিন্তু কোনো চেঞ্জেস হয়নি। তেমনি একটা হিমোগ্লোবিনের সঙ্গে যখন অক্সিজেন যুক্ত হয় তখন তাকে আমরা বলি অক্সিহিমোগ্লোবিন, দিস ইজ কল্ড অক্সিহিমোগ্লোবিন। এবং হিমোগ্লোবিন থেকে যখন অক্সিজেন রিমুভ হয়ে যায় তখন তাকে আমরা বলি ডিঅক্সিহিমোগ্লোবিন, দিস ইজ কল্ড ডিঅক্সিহিমোগ্লোবিন আর দিস ইজ অক্সিহিমোগ্লোবিন। তার মানে কি? তার মানে হচ্ছে এখানে এটা হচ্ছে এর ডেরিভেটিভ, নট ভ্যারিয়েন্স। ভ্যারিয়েন্স আবার অন্য জিনিস। ভ্যারিয়েন্স মানে হিমোগ্লোবিন A2, হিমোগ্লোবিন F, হিমোগ্লোবিন C, হিমোগ্লোবিন D, এগুলো হলো ভ্যারিয়েন্স। তাহলে ডেরিভেটিভ মানে আমার মূল হিমোগ্লোবিনটা সেম, আমার অ্যাডাল্ট হিমোগ্লোবিন সেম, অ্যাডাল্ট হিমোগ্লোবিনের সঙ্গে কোনো কিছু যুক্ত হচ্ছে, অক্সিজেন যুক্ত হচ্ছে বা গ্লুকোজ যুক্ত হচ্ছে বা কার্বন ডাইঅক্সাইড যুক্ত হচ্ছে, দ্যাট ইজ কল্ড ভ্যারিয়েন্স। তাহলে অক্সিহিমোগ্লোবিন আর ডিঅক্সিহিমোগ্লোবিন আর দ্য হিমোগ্লোবিন ভ্যারিয়েন্টস। Question number 14. What is the normal level of carboxyhemoglobin in adult? অ্যাডাল্টের মধ্যে কার্বক্সি হিমোগ্লোবিনের ভ্যালু কত? অ্যাডাল্টের মধ্যে যদি নন স্মোকার হয়। আচ্ছা, নাও হোয়াট ইজ কার্বক্সি হিমোগ্লোবিন? কার্বক্সি হিমোগ্লোবিন কথাটির অর্থ হলো যখন হিমোগ্লোবিনের সঙ্গে কার্বন মনোক্সাইড যুক্ত হয় তখন তাকে বলে কার্বক্সি হিমোগ্লোবিন। আর যখন হিমোগ্লোবিনের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয় তখন তাকে বলে কার্বামিনো হিমোগ্লোবিন। নাও in case of non-smoker, the COHB value is less than 1%. যদি স্মোকার হয় তাহলে তাদের মধ্যে 1 to 9% কার্বক্সিহিমোগ্লোবিন থাকতে পারে। প্রেগনেন্সিতে কার্বক্সিহিমোগ্লোবিন বাড়তে পারে এবং যেটা কার্বক্সিহিমোগ্লোবিনের লিথাল ডোজ, অর্থাৎ যার ভ্যালু যেই পার্সেন্টেজের বেশি হয়ে গেলে পেশেন্ট কিন্তু মারা যেতে পারে বা পেশেন্টের মধ্যে সিভিয়ার সিমটম অ্যারাইজ করতে পারে, তার ভ্যালু হচ্ছে কিন্তু 30%, গ্রেটার দ্যান 30%। অর্থাৎ কার্বক্সি হিমোগ্লোবিনের ভ্যালু যদি 30% বা তার বেশি হয়ে যায় তাহলে সেখানে কিন্তু পেশেন্ট উইল সাফার ফ্রম এ সিভিয়ার সিমটম এবং এটাকে বলা হয় টক্সিক বা এটাকে বলা হয় কার্বন মনোক্সাইড টক্সিসিটি লেভেল। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছি আমাদের অপশন থেকেই পরিষ্কার হচ্ছে যে এখানে নর্মাল লেভেল অফ কার্বক্সি হিমোগ্লোবিন ইন অ্যাডাল্ট ইজ 1.54% নয়, কারণ নর্মাল নন স্মোকারদের মধ্যে সবসময় কিন্তু লেস দেন 1% থাকে। তাহলে লেস দেন 1% কোথায় রয়েছে? না, অপশন নাম্বার বি, 0.16% is the correct answer. Which of the plasma protein prevent loss of hemoglobin in urine? This question is related to hemolytic anemia. তো তোমরা জানো যে হেমোলাইটিক অ্যানিমিয়াতে কি হয়? The RBC will lyse due to the several causes. তাহলে আরবিসি যখন লাইজ করে গেল, আরবিসি উইল লাইজ। আরবিসি লাইজ করলে কি হবে? এখান থেকে ফ্রি হিমোগ্লোবিন গুলি বাইরে বেরিয়ে আসবে। দিস ইজ ফ্রি হিমোগ্লোবিন। এবং ফ্রি হিমোগ্লোবিনের মধ্যে কি আছে? আয়রন রয়েছে। নাও এই যে ফ্রি হিমোগ্লোবিন গুলো যাতে ইউরিনের সঙ্গে বেরিয়ে যেতে না পারে, ইউরিনের সঙ্গে, কারণ এর মধ্যে প্রথম কথা হচ্ছে আয়রন রয়েছে। আয়রন রয়েছে, তাহলে আয়রন হচ্ছে একটি টক্সিক এলিমেন্ট। আয়রনের ভ্যালু যদি বেড়ে যায় আমাদের বডিতে তাহলে কি হয়? আয়রন ওভারলোড দেখা যায়। তাহলে টু প্রিভেন্ট দ্য আয়রন ওভারলোড অ্যান্ড টু প্রিভেন্ট দ্য লস অফ হিমোগ্লোবিন থ্রু ইউরিন, এটার জন্য আমাদের লিভার একটি প্রোটিন তৈরি করে, যেই প্রোটিনটির নাম হলো হ্যাপ্টোগ্লোবিন। নাও ইন কেস অফ intravascular hemolytic anemia, our liver is producing protein. নর্মাল অবস্থাতেও লিভার আমাদের এই প্রোটিনটা তৈরি করে, কারণ আমরা জানি যে প্রত্যেকটি জিনিস বা প্রত্যেকটি ফিজিওলজি একটা হোমিওস্ট্যাটিক কন্ডিশনে থাকে বা হোমিওস্ট্যাসিস এর মধ্যে থাকে। তাহলে লিভার কি করে? লিভার এই এক ধরনের প্রোটিন তৈরি করে, দি প্রোটিন ইজ কল্ড হ্যাপ্টোগ্লোবিন। তাহলে কি হয়? এই হ্যাপ্টোগ্লোবিনের সঙ্গে, এই হ্যাপ্টোগ্লোবিন নামক প্রোটিনের সঙ্গে যে ফ্রি হিমোগ্লোবিনটা রয়েছে সেই ফ্রি হিমোগ্লোবিন গুলো বাইন্ড হয়, যাতে করে কিনা হিমোগ্লোবিন গুলি ইউরিনের সঙ্গে বেরিয়ে যেতে না পারে। তাহলে এইভাবে হ্যাপ্টোগ্লোবিন কি করে? গ্রিন কালার রিপ্রেজেন্ট হ্যাপ্টোগ্লোবিন অ্যান্ড রেড ডট রিপ্রেজেন্ট হিমোগ্লোবিন। তাহলে কি করে? এরা এগুলোকে ধরে রাখে
এবং এটাকে কি করে, এগুলোকে আবার রিইউটিলাইজেশনের জন্য বোন ম্যারো বা লিভারে ফিরিয়ে দেয়। ফলে হ্যাপ্টোগ্লোবিন প্রিভেন্ট দ্য লস অফ হিমোগ্লোবিন। কিন্তু আমরা দেখেছি যখন সিভিয়ার এক্সট্রাভাস্কুলার হিমোলাইসিস হয় তখন কিন্তু হ্যাপ্টোগ্লোবিন স্যাচুরেটেড হয়ে যায় এবং ওভার hemolysis বা ওভার অ্যাক্টিভিটি অফ hemolysis causes removal of hemoglobin in urine, that is called hemoglobinuria. তো which plasma protein, তাহলে which plasma protein prevent the loss of hemoglobin in urine? তাহলে আমার এখানে অ্যান্সার হবে হ্যাপ্টোগ্লোবিন। The haptoglobin is produced by liver. Now question number 16, acid hematine is formed in, অ্যাসিড হিমাটিন আমরা এটা হচ্ছে হিমোগ্লোবিন এস্টিমেশনের সঙ্গে রিলেটেড। সাইমেট হিমোগ্লোবিন, স্যালিস মেথড, স্পেসিফিক ডায়াবেটিস মেথড, হেলডেনস টেকনিক। তো এই তিনটে চারটে অপশন বলেছে। তো অ্যাসিড হিমাটিন মেথড, অ্যাসিড হিমাটিন ফর্মেশন কোথায় হয়? যখন আমরা একটি হিমোগ্লোবিনকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে রিঅ্যাকশন করে, যেটা স্যালিস মেথডে আমরা দেখতে পাই। এখানে কি হয়? এখানে তৈরি হয় অ্যাসিড হিমাটিন। তাহলে অ্যাসিড হিমাটিন ইজ ফর্মড ইন স্যালিস মেথড এবং সায়ানমেট হিমোগ্লোবিন তৈরি হয় ড্রাফকিন্স মেথডে বা সায়ানমেট হিমোগ্লোবিন মেথডে। হুইচ অফ দ্য ফলোইং হিমোগ্লোবিন ইজ আর নট ডিটেক্টেড বাই স্যালিস টেকনিক? তো স্যালিস টেকনিক হচ্ছে খুবই একটা নন স্পেসিফিক এবং নন স্পেসিফিক বলতে পারি আমরা, এবং নন সেন্সিটিভ একটা টেস্ট, যেখানে আমরা কিন্তু হিমোগ্লোবিনের ভ্যালু সঠিকভাবে ডিটারমাইন নাও করতে পারি, কারণ এই মেথডটা হচ্ছে নট সেন্সিটিভ বা নট স্পেসিফিক। তাহলে নট সেন্সিটিভ বা স্পেসিফিক হলে কি হবে? আমরা সঠিকভাবে হিমোগ্লোবিনের ভ্যালু পাবো না। অর্থাৎ স্যালিস মেথডে কি হয়? দ্য হিমোগ্লোবিন ভ্যালু উইল বি আন্ডার এস্টিমেটেড। তাহলে আমরা এখানে কি পাবো? আন্ডার এস্টিমেটেড ভ্যালু পাবো। কেন পাবো? কারণটা হচ্ছে, প্রথম কথা, এটা একটা ম্যানুয়াল মেথড এবং ম্যানুয়াল মেথডের এর যে প্রসিডিওর রয়েছে সেই প্রসিডিওরটা কিন্তু দেখলেই আমরা বুঝতে পারবো যেখানে হিউম্যান এরর হওয়ার চান্স কিন্তু অনেক বেশি। এবং সেকেন্ডলি, তিন ধরনের হিমোগ্লোবিন রয়েছে দ্যাট উইল নট বি কনভার্টেড টু অ্যাসিড হিমোগ্লোবিন। এই তিনটি হিমোগ্লোবিন হচ্ছে সালফ হিমোগ্লোবিন, কার্বক্সি হিমোগ্লোবিন এবং মেট হিমোগ্লোবিন। তাহলে সালফ হিমোগ্লোবিন, কার্বক্সি হিমোগ্লোবিন এবং মেট হিমোগ্লোবিন ক্যান নট বি কনভার্টেড টু অ্যাসিড হিমাটিন। সুতরাং which of the following hemoglobin is are not detected by Sallis method? তাহলে এখানে হবে অল অপশন। তাহলে এই কোনো হিমোগ্লোবিন গুলোই কিন্তু আমরা হিমাটিন, অ্যাসিড হিমাটিন মেথডে ডিটেকশন করতে পারি না। এবারে মেথডটা যদি ড্রাফকিন্স মেথড হয়, সায়ানমেট মেট হিমোগ্লোবিন মেথড হয়, সায়ানমেট হিমোগ্লোবিন মেথডের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই যে সালফ হিমোগ্লোবিন ক্যান নট বি কনভার্টেড টু সায়ানমেট হিমোগ্লোবিন। নাও কোশ্চেন নাম্বার 18, which of the following reagent or solution is used in acid hematine or Sallis method for hemoglobin? 0.1 normal HCl, 0.01 normal HCl, Drapkin solution, both A and C. তো এখানে আমরা ইউজ করি অ্যাকচুয়ালি 0.1 নর্মাল HCl। ড্রাফকিন সলিউশন ইউজ করা হয় সায়ানমেট হিমোগ্লোবিন মেথডে এস্টিমেট করার সময়, হিমোগ্লোবিন এস্টিমেট করার সময়। নাও কোশ্চেন নাম্বার 19, which of the following is our qualitative hemoglobin estimation technique? কি রয়েছে? স্যালিস মেথড, সায়ানমেট হিমোগ্লোবিন মেথড, বাই স্পেসিফিক গ্র্যাভিটি মেথড, বাই অটো অ্যানালাইজার। তো এটা খুব র্যাপিড একটা ডায়াগনোসিস। তো কি করা হয়? যখন ব্লাড ডোনেশন ক্যাম্পে হিমোগ্লোবিন স্ক্রিনিং এর জন্য আমরা স্পেসিফিক গ্র্যাভিটি মেথডটাকে ইউজ করি। তো কি করা হয়? একটি কন্টেনারে, একটি প্লাস্টিক কন্টেনারে বা একটি গ্লাস কন্টেনারে কপার সালফেট নেওয়া হয়। যেই কপার সালফেটের স্পেসিফিক গ্র্যাভিটি থাকে, যেই কপার সালফেটের স্পেসিফিক গ্র্যাভিটি থাকে 1.053। এটা হচ্ছে কপার সালফেটের স্পেসিফিক গ্র্যাভিটি। আমরা জানি ব্লাড ডোনেশন করার সময় আমাদের হিমোগ্লোবিনের যে ভ্যালু, সেই হিমোগ্লোবিনের ভ্যালু সবসময় 12.5 বা তার বেশি হতে হবে। ব্লাড ডোনেশন তারাই করতে পারবে যাদের হিমোগ্লোবিনের ভ্যালু 12.5 অথবা 12.5 এর বেশি, তারাই করতে পারবে, বাকিরা কিন্তু করতে পারবে না। তাহলে এখানে কি করা হয়? এই যে কপার সালফেটের যে সলিউশনটা রয়েছে, এখানে 1 ড্রপ ব্লাড অ্যাড করা হয়। যদি ব্লাডটা সলিউশনের উপর ফ্লোট করতে থাকে, তার মানে আমাদের বুঝতে হবে যে
সেই ব্লাডের যে হিমোগ্লোবিনের কনসেন্ট্রেশন, দিস কনসেন্ট্রেশন উইল বি লেস দেন 12.5 গ্রাম পার ডিএল কনসেন্ট্রেশন অফ হিমোগ্লোবিন। তাহলে যদি ফ্লোট করে, যদি ফ্লোট করে, যদি ব্লাডটা কপার সালফেট সলিউশনের উপর ফ্লোট করে, তখন বুঝতে হবে যে হিমোগ্লোবিনের ভ্যালু লেস দেন 12.5। এবং যদি সিঙ্ক করে যায়, ব্লাড ড্রপ যদি সিঙ্ক করে যায়, তাহলে এখানে বুঝতে হবে তার হিমোগ্লোবিনের ভ্যালু 12.5 এর বেশি বা 12.5 রয়েছে। তো এখানে এই ছবিটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে দেখো এখানে এটি কপার সালফেট দ্রবণে আমাদের ব্লাড ফেলা হয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছি যে ব্লাড ড্রপটা কিন্তু সিঙ্ক করে গেছে। তার মানে কি এই ব্লাডটা হচ্ছে, এর হিমোগ্লোবিন হচ্ছে গ্রেটার দেন 12.5। তাহলে এইভাবে ব্লাড ডোনেশনের ক্ষেত্রে আমরা স্ক্রিনিং এর জন্য স্পেসিফিক গ্র্যাভিটি মেথড ইউজ করতে পারি, এবং এটা অবশ্যই কিন্তু একটা নট কোয়ান্টিটেটিভ, ইট ইজ এ কোয়ালিটেটিভ মেথড। এখানে হিমোগ্লোবিনের ভ্যালু 12.5 এর বেশি না কম সেটা আমরা আইডেন্টিফাই করতে চাইছি, এটা হবে স্পেসিফিক গ্র্যাভিটি মেথড। হাউ মাচ গ্রাম অফ হিমোগ্লোবিন ইজ লস্ট অ্যান্ড প্রডিউসড ডেইলি বাই এ নর্মাল হেলদি অ্যাডাল্টস? অপশনগুলো বলে দিই, 6.25 গ্রামস, 5.24 গ্রামস, 4.54 গ্রামস এবং 3.25 গ্রাম। এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে 6.25 গ্রামস, অর্থাৎ প্রত্যেক দিন আমাদের হিমোগ্লোবিনের যে ব্রেকডাউন, এটা নর্মাল প্রসেস, এটা হচ্ছে 6.25 গ্রাম, এবং এই হিমোগ্লোবিনটাই কিন্তু ব্রেকডাউন হয়ে আমাদের যে বিলিরুবিন, সেই বিলিরুবিন ফর্মেশন হয়। তাহলে এই ভ্যালুটা মনে রাখতে হবে, দ্যাট ইজ দ্য 6.25 গ্রাম, অথবা কোনো কোনো জায়গায় দেখবে লেখা আছে 6 গ্রামস। তো বোথ অপশন ক্যান বি অ্যাপ্লিকেবল। Which of the following standard is used for the measuring quality of cyanamide hemoglobin technique? আমরা যখন cyanamide hemoglobin বা ড্রাফকিন্স মেথডে যখন আমরা হিমোগ্লোবিন এস্টিমেট করছি, তো আমরা এখানে একটা স্ট্যান্ডার্ড ইউজ করি। অ্যাকচুয়ালি সেই স্ট্যান্ডার্ডের কনসেন্ট্রেশনটা জিজ্ঞেস করেছে, হোয়াট ইজ দ্য কনসেন্ট্রেশন অফ স্ট্যান্ডার্ড দ্যাট ইজ ইউজ ফর দ্য মেজারিং অফ হিমোগ্লোবিন ইন cyanamide hemoglobin টেকনিক? তো কি কি অপশন রয়েছে? ডিএল 100 মিলিগ্রাম পার ডিএল, 60 মিলিগ্রাম পার ডিএল, গ্রাম পার ডিএল। তোমরা যারা হিমোগ্লোবিন এস্টিমেট করছো একটু কি লিটারেচারটা দেখে নেবে, কি লিটারেচারে কি লেখা রয়েছে, দেখবে কি লিটারেচার লেখা রয়েছে। আমি একটা কি লিটারেচার দেখাচ্ছি। তো এটা একটা কি লিটারেচার, এটা অ্যাকচুয়ালি হচ্ছে তার মানে এখান থেকে নেওয়া হয়ে লেখা রয়েছে কত গ্রাম পার ডিএল। এটা হচ্ছে হিমোগ্লোবিনের স্ট্যান্ডার্ডের মেজারমেন্ট। তারপরে আমরা এইভাবে এখানে কিভাবে ক্যালকুলেশন করতে হয়, এই ক্যালকুলেশনটা এখানে দেওয়া রয়েছে। একটু এটা, এই সমস্ত জিনিস জানতে গেলে আমাদের একটু কি লিটারেচারটা ভালো করে আবার কোনো কোনো জায়গাতে আমরা দেখতে পাই যে এই স্ট্যান্ডার্ড ভ্যালু অনেক সময়তে 75 মিলিগ্রাম পার ডিএলও কিন্তু থাকে। 75 মিলিগ্রাম পার ডিএল এটা অনেক সময় থাকতে পারে। তো যাই হোক, 60 বা 75 যে কোনো অপশনের মধ্যে একটি কারেক্ট হবে। Rafkin solution contains potassium ferrocyanide, potassium ferricyanide, ferric ferrocyanide, both A and B. Rafkin solution এমন একটা সলিউশন যার মাধ্যমে আমরা সায়ানামাইড হিমোগ্লোবিন টেকনিকের মাধ্যমে আমরা হিমোগ্লোবিন এস্টিমেট করতে পারি। তো এখানে কি কি রয়েছে? পটাশিয়াম ফেরোসায়ানাইড, পটাশিয়াম ফেরিসায়ানাইড। অ্যাকচুয়ালি পটাশিয়াম ফেরিসায়ানাইড উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। কি কি থাকে? পটাশিয়াম ফেরিসায়ানাইড, পটাশিয়াম সায়ানাইড এবং সোডিয়াম কার্বনেট এবং ওয়াটার, এটা দিয়ে ড্রাফকিন সলিউশন তৈরি হয়, এবং এটি হাইলি টক্সিক এলিমেন্ট, যদিও এর কনসেন্ট্রেশন ড্রাফকিন সলিউশনের মধ্যে খুবই কম অ্যামাউন্টে থেকে থাকে। হেলিস টিউব ইজ রিলেটেড টু, হেলিস টিউবটা কি? ইএসআর মেজারমেন্ট, হিমোগ্লোবিন মেজারমেন্ট, পিসিবি মেজারমেন্ট অ্যান্ড বাইল মেজারমেন্ট। তাহলে কিসের জন্য আমরা হেলিস টিউব ইউজ করছি সেটা আমাদের জানতে হবে। What is Helix tube? Helix tube is nothing but a hemoglobin tube that is provided with the hemoglobinometer that is used for Sally's method. তাহলে এইরকম ধরনের হিমোগ্লোবিন টিউব তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পিসিবি টিউব নয়, কারণ গ্র্যাজুয়েশন থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে দ্যাট ইজ নট পিসিবি টিউব। অনেক সময় এটা পিসিবি টিউব বলে কনফিউশন হতে পারে, বাট দিস ইজ নট পিসিবি টিউব, দিস ইজ এ টিউব দ্যাট ইজ ইউজড ইন হিমোগ্লোবিনোমিটার। তো এখানে
এই হেলিস টিউব এটা কখন ইউজ করে? এটা ইউজ করা হিমোগ্লোবিন এস্টিমেশনের সময়। Dilution factor in DraftKings hemoglobin estimation method is dilution factor. Dilution factor কত? Dilution factor হচ্ছে আমরা কি করি জেনারেলি? আমরা জেনারেলি 5 ml বা আমরা 5000 মাইক্রোলিটারের DraftKings সলিউশনের সঙ্গে আমরা ব্লাড অ্যাড করি 20 মাইক্রোলিটার। এইটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন। তো তাহলে কত রেশিওতে আমরা মেশাচ্ছি? তাহলে আমরা মেশাচ্ছি 250:1। তাহলে DraftKings সলিউশন আর ব্লাডের রেশিও হচ্ছে 250+1। এবার ফ্যাক্টর বার করতে বলেছে। তাহলে ফ্যাক্টর আমরা কিভাবে বার করবো? প্রথমে রেশিও বার করলাম। রেশিও বার করে জাস্ট আমরা 250 সঙ্গে 1 যোগ করে দিলাম। বলে কত হচ্ছে? 251। তাহলে হলো 251। তাহলে এখানে কারেক্ট আনসার হবে 251। তাহলে DraftKings সলিউশন 5000 ml মাইক্রোলিটার, EDTA ব্লাড 20 মাইক্রোলিটার। তাহলে জাস্ট আমরা এটা রেশিও বার করলাম। রেশিও হলো 250 ভাগ হচ্ছে DraftKings সলিউশন আর 1 ভাগ ব্লাড। তাহলে ডাইলুশন ফ্যাক্টর বার করতে গেলে কি করতে হয়? রেশিও গুলো যোগ করে দিতে হয় আর কি। তাহলে এখানে তাই করলাম। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম ফ্যাক্টর। দিস ইজ কল্ড ফ্যাক্টর, and this factor is called dilution factor. This is called dilution factor. Now move to the next question. Which of the following hemoglobin has highest affinity for oxygen? Hemoglobin A, hemoglobin A2, hemoglobin A1 and hemoglobin F. তাহলে এই এতগুলো হিমোগ্লোবিনের মধ্যে হিমোগ্লোবিনের অ্যাফিনিটি যার বেশি সেটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে হিমোগ্লোবিন in HbS। HbS মানে what is HbS? Now question number 26. In HbS, which chain of HbS is change? একটু আগে বলে দিয়েছি। এই যে রিপ্লেসমেন্ট অফ গ্লুটামিক অ্যাসিড বাই ভ্যালিন, এটা কোন চেনে তৈরি হয়, কোন চেনে দেখা যায়? দুটো চেন অ্যাডাল্ট হিমোগ্লোবিনের, একটা আলফা চেন একটা বিটা চেন। আমরা এই চেঞ্জেসটা দেখতে পাই বিটা চেনের ক্ষেত্রে। এটা আমি একটু আগেই বললাম। এটা কি বললাম? বিটা চেন। হিমোগ্লোবিন এস ফরমেশন হয় কোথায়? না বিটা চেন। এই চেঞ্জেসটা হয় বিটা চেনে। দিস ইজ বিটা চেন। তাহলে বিটা চেনের 6 নম্বর পজিশনে গ্লুটামিক অ্যাসিড ইজ রিপ্লেসড বাই ভ্যালিন। তাহলে এখানে আমার কারেক্ট অ্যান্সার হবে বিটা চেন। নর্মাল range of hemoglobin is newborn is 14 to 17, 14 to 23, 11 to 20 and 12 to 16 গ্রাম পার ডিএল। এখানে কারেক্ট আনসার কোনটা হবে? নিউবর্নের ক্ষেত্রে হিমোগ্লোবিনের ভ্যালু সবসময় বেশি থাকে। তাহলে এখানে হবে 27 এর বি, 14 to 23 গ্রাম পার ডিএল। Which of the following amino acid is responsible for buffering action of hemoglobin? আমরা জানি হিমোগ্লোবিন has a buffering action। হিমোগ্লোবিনের মধ্যে একটা বাফারিং অ্যাকশন থাকে আমরা জানি। সেটা কেন থাকে একটু বুঝে নেওয়া যাক। Why histidine has buffering action? তো ধরে নাও এটা একটা আরবিসি, আমি একটু দেখাই। এটা একটা আরবিসি। তো আরবিসির মধ্যে কি হয় আমরা জানি। ধরো এটা টিস্যু, লেটস সাপোজ দিস ইজ আ টিস্যু। টিস্যু তো টিস্যুর মধ্যে যখন মেটাবলিজম হয় তখন টিস্যুর মধ্যে কি তৈরি হয়? কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, CO2। CO2 তৈরি হয়। এবার এই CO2 কি হয়? এই CO2 আরবিসির মধ্যে প্রবেশ করে। এই CO2 আরবিসির মধ্যে প্রবেশ করে CO2 সঙ্গে জলের বিক্রিয়া হয়ে তৈরি হয় কার্বনিক অ্যাসিড H2CO3। H2CO3 তৈরি হয়। এবার আমরা জানি যে আমাদের আরবিসির মধ্যে কি আছে? হিমোগ্লোবিন আছে। হিমোগ্লোবিন, এই যে হিমোগ্লোবিন, এটা আমরা বলি এটাকে অক্সিহিমোগ্লোবিন। হিমোগ্লোবিন O2, দিস ইজ দ্য অক্সিহিমোগ্লোবিন। ক্লিয়ার হলো এটুকু? এবার কি হয়? এবার এই যে যেহেতু এটা অ্যাসিড সেহেতু এটা ডিসোসিয়েট হবে। তাহলে এটা ডিসোসিয়েট হয়ে
তৈরি হলো HCO3 বাইকার্বনেট আয়ন এবং তৈরি হলো একটি প্রোটন। ক্লিয়ার হলো ব্যাপারটা? এবার কি হয়, এইবার এই যে হিমোগ্লোবিন না, এই হিমোগ্লোবিনের আমরা যদি গ্লোবিন স্ট্রাকচার দেখি, এখানে এক ধরনের অ্যামাইনো অ্যাসিড থাকে, যেই অ্যামাইনো অ্যাসিড ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যামাইনো অ্যাসিড ইন টার্মস অফ মেনটেনিং দ্য বাফারিং অ্যাকশন অফ হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিনের মধ্যে হিস্টিডিন থাকে। এই হিস্টিডিন হচ্ছে অ্যাকচুয়ালি প্রোটন অ্যাকসেপ্টর। তাহলে এখানে প্রোটন কোনটা? দিস ইজ দ্য প্রোটন, H প্লাস আয়ন প্রোটন। হিমোগ্লোবিন কি করে? হিমোগ্লোবিন এই প্রোটনটাকে অ্যাকসেপ্ট করে। যখনই এই প্রোটনটাকে হিমোগ্লোবিন অ্যাকসেপ্ট করলো, তখন কি হলো? তখন এই হিমোগ্লোবিন থেকে, দ্যাট ইজ দ্য ভেরি ভেরি ইন্টারেস্টিং থিং, হিমোগ্লোবিন থেকে অক্সিজেনটা রিলিজ হয়ে গেল। হিমোগ্লোবিন থেকে অক্সিজেনটা রিলিজ হয়ে গেল এবং এখানে হিমোগ্লোবিন প্রোটনটা অ্যাকসেপ্ট করে হিমোগ্লোবিন H তৈরি হলো এবং এই অক্সিজেনটা টিস্যু ইউজ হয়ে গেল, আরবিসি প্রদান করে। তাহলে এখানে বাফারিং অ্যাকশনটা কিভাবে হলো? বাফারিং অ্যাকশনটা হচ্ছে, দেখো এই যে বাফারটা, এই যে সরি এই যে বাইকার্বনেট আয়নটা তৈরি হয়েছে, এই যে বাইকার্বনেট আয়ন, এই বাইকার্বনেট আয়নটা আবার ক্লোরাইড শিফটের মাধ্যমে আমাদের প্লাজমাতে চলে আসবে। তাহলে কি করছে এখানে? হিস্টিডিন উইল অ্যাকসেপ্ট দ্য প্রোটন। Histidine will accept the proton and thereby releasing the oxygen and diffusing into the tissue, and thereby forming the bicarbonate ion that is diffused out of the RBC. তাহলে যেহেতু এই হিস্টিডিন প্রোটনকে অ্যাকসেপ্ট করছে, হিস্টিডিনের মধ্যে কিছু স্পেশাল টাইপ অফ গ্রুপ থাকে, সেই গ্রুপগুলো অ্যাকচুয়ালি এই বাইকার্বনেট এই প্রোটনটিকে অ্যাকসেপ্ট করতে পারে। তাহলে আমরা খুব পরিষ্কার এখান থেকে বুঝতে পারলাম যে হিমোগ্লোবিন কিন্তু যে বাফারিং সিস্টেম রয়েছে বা যে বাফারিং অ্যাকশন রয়েছে, সেখানে কিন্তু আমাদের হেল্প করছে। তাহলে এই বাইকার্বনেট যখন ডিসোসিয়েট হয়ে গেল, তার যে প্রোটন, দ্যাট প্রোটন উইল বি অ্যাকসেপ্টেড বাই HbO2, এবং যখনই প্রোটনটা অ্যাকসেপ্ট করলো তখন হিমোগ্লোবিন, অক্সিহিমোগ্লোবিন, দিস ইজ কল্ড অক্সিহিমোগ্লোবিন, অক্সিহিমোগ্লোবিন ইজ কনভার্টেড টু deoxyhemoglobin, this is called deoxyhemoglobin, and this hemoglobin accept the proton and it will become HbH, and this thing is related to what effect? What effect কি হয় আমরা জানি যে যখন অ্যাসিডের কনসেন্ট্রেশন বেড়ে যায় তখন অক্সিজেন হিমোগ্লোবিন থেকে রিলিজ হয়ে যায়। তাহলে এই পুরো ব্যাপারগুলো একসঙ্গে সাইমultaneously হয়। তাহলে যেহেতু এখানে হিমোগ্লোবিনের হিস্টিডিন অ্যামাইনো অ্যাসিড হাইড্রোজেন আয়ন অ্যাকসেপ্ট করছে, তার ফলে এটা এখানে একটা বাফারিং অ্যাকশন তৈরি হচ্ছে। তাই যাই হোক, এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে হিস্টিডিন। Now 20 number question, this is the most famous question and most important question. 1 gram of hemoglobin can carry how milliliter of oxygen? 3.42, 1.34, 2.21, 2.34. তাহলে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হবে 1.34 ml। তাহলে 1 gram of hemoglobin can carry 1.34 ml of oxygen. Now last question. Fetal hemoglobin contains 2 alpha, 2 beta globulin, 2 gamma and 2 alpha globulin chain, 2 gamma and 2 beta globulin chain and 2 alpha and 2 zeta globulin chain। তাহলে আমরা একটু আগে দেখেছি ফিটাল হিমোগ্লোবিন কি বলেছিলাম? FG মনে রাখতে হবে, এফ এর পর আছে জি, তাহলে জি মানে কোথায় দেখতে হবে? গামা গ্লোবুলিন, গামা গামা গামা, এই যে গামা। আলফা সবার মধ্যেই কমন এবং গামা এফ, এফ এর পর জি, তাহলে এখানে বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন, ফাংশন অফ হিমোগ্লোবিন ইজ ট্রান্সপোর্টেশন অফ অক্সিজেন, ট্রান্সপোর্টেশন অফ কার্বন ডাইঅক্সাইড, ব্লাড বাফার এবং অল অপশনস। তাহলে আমরা দেখেছি যে হিমোগ্লোবিন অক্সিজেনকে ক্যারি করতে পারে, কার্বন ডাই অক্সাইডকে ক্যারি করতে পারে এবং অবশ্যই
হিমোগ্লোবিনের একটি বাফার অ্যাকশন রয়েছে, যে বাফারিং অ্যাকশনের মাধ্যমে আমাদের ব্লাড বাফার সিস্টেমটি সচল থাকে। তাহলে এখানে অল অফ দ্য ফলোইং অপশন কারেক্ট হবে। তাহলে আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম হিমোগ্লোবিনের বিভিন্ন রকম এমসিকিউ নিয়ে, এরকম আরো বিভিন্ন টপিক নিয়ে আমরা আসবো। তাহলে আরো ভালো ভালো টপিক পেতে গেলে এবং এরকম ধরনের এমসিকিউ সিরিজ পেতে গেলে আমাদের চ্যানেলকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করতে হবে এবং অবশ্যই তোমরা কমেন্ট করবে এবং আরো কি কি ধরনের তোমাদের এমসিকিউ চাই সেটাও কিন্তু আমাদের বলবে এবং অবশ্যই আমাদের সাপোর্ট করবে, যাতে ভবিষ্যতে আমি তোমাদের জন্য আরো ভালোভাবে কিছু প্রেজেন্টেশন, সেটা সাবজেক্ট রিলেটেড হোক বা সেটা এমসিকিউ রিলেটেড হোক, তোমাদের সামনে নিয়ে আসতে পারি। তাহলে আজকে এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তাহলে স্টে টিউন টু আস। থ্যাংক ইউ।